একটি প্রত্যন্ত গ্রামের ধুলোমাখা পথ ছেড়ে বহু বছর আগে এক তরুণ পালিয়ে এসেছিল অজানা এক শহরে। আজ সেই তরুণী সবার কাছে পরিচিত এক রহস্যময় জ্যোতিষী হিসেবে। প্রতিদিন দুপুর গড়ালেই সে চলে আসত জনাকীর্ণ টাউন হল পার্কে। পার্কের এক কোণে বিশাল তেঁতুল গাছের নিচে ছিল তার বসার আসন। সামনে বিছিয়ে দিত সময়ের ছকাকা এক চৌকো কাপড়, সাজিয়ে রাখত 1 ডজন কড়ি, একটি নোটবই আর হস্তরেখা বিচার সংক্রান্ত কিছু পুরনো পুঁথি। কপালে পবিত্র ভস্য আর সিঁদুরের টান, মাথায় গেরুয়া পাগড়ি, চোখে অদ্ভুত এক দীপ্তি, যেন সে মানুষের মনের গোপন অন্ধকার পড়ে ফেলতে পারে। আসলে সে কিছুই জানত না গ্রহ নক্ষত্রের রহস্য। তার আসল শক্তি ছিল মানুষের চোখের ভাষা পড়া, কণ্ঠের কাঁপুনি ধরা আর কথার ফাঁকে লুকোনো যন্ত্রণা বের করে আনা। তার আসনের পাশেই ছিল এক সরু রাস্তা। সেই রাস্তায় থাকত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড়। জ্যোতিষীর সামনেই বসত ওষুধ বিক্রেতা, জাদুকর, সস্তা কাপড়ের নিলামদার, চোরাই লোহার জিনিসের দোকান আর সবচেয়ে মুখর চীনা বাদামওয়ালা। সেই বাদামওয়ালা প্রতিদিন তার পণ্যের নতুন নাম দিত। যেমন একদিন ডাকত, এই বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম। পরের দিন বলতো, এই দিল্লি আমন্ড, দিল্লি আমন্ড, দিল্লি আমন্ড। তৃতীয় দিনে বলতো, এই রাজাস ডেলিকেসি, রাজাস ডেলিকেসি, রাজাস ডেলিকেসি। পৌরসভার আলো সেখানে পৌঁছত না। গ্যাস লাইট, সাইকেল ল্যাম্প আর ছোট ছোট বাতির আলোয় তৈরি হতো অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের এক বিভ্রান্তিকর পরিবেশ। সেই আলো ছায়াই ছিল জ্যোতিষীর সবচেয়ে বড় সহায়ক। মানুষের মুখ স্পষ্ট দেখা যেত না, কিন্তু রহস্যটা আরও গভীর হতো। সে তার খদ্দেরদের প্রথমে 10 মিনিট কথা বলতে দিত। মানুষ নিজের দুঃখ নিজেই খুলে বলতো, বিয়ে, টাকা, সম্পর্ক, ভাগ্য, আর সেখান থেকেই সে গেঁথে নিত ভবিষ্যৎবাণীর জাল। প্রতি প্রশ্নে 3 পয়সা। এইভাবেই কেটে যাচ্ছিল তার জীবন। একদিন সন্ধ্যায় বাদামওয়ালা তার আলো নিভিয়ে দিল। চারপাশ ঘনিয়ে এলো অন্ধকার। জ্যোতিষীও জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি। তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, মিষ্টি গলায় বলল জ্যোতিষী। বসো, তোমার সমস্যার সমাধান করে দেব। লোকটি ঠান্ডা স্বরে বলল, আমি ভণ্ড জ্যোতিষীদের বিশ্বাস করি না। চ্যালেঞ্জ ছুড়ে দিল সে। সঠিক বললে টাকা পাবে, ভুল বললে দ্বিগুণ ফেরত। হঠাৎ লোকটি দেশলাই জ্বালালো বিড়ি ধরানোর জন্য। এক ঝলক আলোয় জ্যোতিষী সেই লোকটির মুখটি দেখতে পেল। জ্যোতিষীর চোখ স্থির হয়ে গেল। বুকের ভেতর যেন বজ্রপাত। সে মুখটা চিনেছে। সেই তো বহু বছর আগে গ্রামের এক মাতাল ঝগড়ায় যাকে সে ছুরি মেরে কুয়োতে ফেলে রেখে পালিয়ে এসেছিল, সেই মানুষ। গলায় শুকনো স্বরে বলল, তোমার নাম গুরু নায়ক। বহু বছর আগে তোমার বুকে ছুরি মারা হয়েছিল, তোমাকে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি বেঁচে গিয়েছিলে। লোকটি স্তম্ভিত। ঠিক, একদম ঠিক। এখন বলো, সেই লোকটাকে কোথায় পাবো? জ্যোতিষীর চোখে দ্রুত হিসাব। নিজের প্রাণ বাঁচাতে হবে। সে ধীরে বলল, তুমি তাকে আর পাবে না। 4 মাস আগে দূরের এক শহরের লরির নিচে চাপা পড়ে সে মারা গেছে। তুমি উত্তর দিকে তোমার গ্রামে ফিরে যাও, আর কখনো দক্ষিণ মুখে যেও না। তাহলেই দীর্ঘ জীবন পাবে, না হলে খুব বিপদ। লোকটির মুখে তৃপ্তির হাসি ফুটল। প্রতিশোধের আগুন নিভে গেল এক নিমিষে। সে টাকা দিয়ে চলে গেল। সেদিন মধ্যরাতে বাড়ি ফিরল জ্যোতিষী। স্ত্রী অবাক। জ্যোতিষী স্ত্রীর হাতে টাকাগুলো ধরিয়ে দিল। টাকা গুনে স্ত্রী খুশি হয়ে বলল, 12.5 আনা। কাল তালের গুড় আর নারকেল কিনব, বাচ্চার জন্য মিষ্টি বানাবো। সে অনেক দিন ধরেই মিষ্টি খেতে চাইছে। জ্যোতিষীর মুখে অদ্ভুত ছায়া। রাতে শুয়ে সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আজ আমার জীবনের সবচেয়ে বড় বোঝা নেমে গেল। আমি ভাবতাম আমি একজনকে খুন করেছি। সেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম। আজ জানলাম সে বেঁচে আছে। স্ত্রী স্তব্ধ। সে ধীরে ধীরে অতীত খুনে বলল, সেই সময় আমরা মদ খেতাম, জুয়া খেলতাম, আর একদিন আমাদের মধ্যে খুব ঝগড়া হলো, আর আমি ওর বুকে ছুরি মেরে ওকে কুয়োতে ফেলে এখানে পালিয়ে এলাম। নতুন শহরে নতুন পরিচয়। স্ত্রী শান্ত গলায় বলল, যা গেছে গেছে, এসব ভেবে এখন আর কি লাভ? এখন ঘুমাও।